বাড়ি ভাড়া ভাতার সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সশস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক এসে আলোচ্য সূচিতে অবাধ শান্তিপূর্ণ ভোট আয়োজন। শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে ট্রাইব্যুনালের রাষ্ট্র নিযুক্তি আইনজীবীর যুক্তি উপস্থাপন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ত্রয়োদশ দিনে সাক্ষ্য গ্রহণ। এবং কার্গো ভিলেজের আগুনে লঞ্চভঞ্জ শাহজালালের ফ্লাইট শিডিউল। বাড়তি ফ্লাইটের চার্জ মওকুফ। রূপনগর অগ্নিকাণ্ডের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। বাড়ি ভাড়া ভাতা ৫% বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকালে নবম দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু হয়। সমাবেশে বক্তারা জানান, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির ৩ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরে যাবেন না তারা। আমরণ অনশনের পরিবর্তে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, দাবি দেওয়া নিয়ে শিক্ষকদের এই মুহূর্তে বক্তব্য কি, আর কর্মসূচির বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। সোনিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আজকে নবম দিনের মতো শিক্ষকরা এখানে শহীদ মিনারে অবস্থান করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে শহীদ মিনারের মূল বেদি থেকে শুরু করে প্রত্যেকটি কোনায় শিক্ষকরা রয়েছেন। সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষকরা এসছেন। তাদের যে 3টি দাবি রয়েছে, যে বেতন, বাড়ি ভাড়া দিতে হবে এবং চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা, এই দাবিতে তারা এখনও অনড় রয়েছেন। এখানে তাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দল এসে তাদের সাথে একাত্মতা পোষণ করে গেছেন। সকালে বিএনপি থেকে এসেছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই যৌক্তিক দাবি, তাদের দাবি যৌক্তিক দাবি, এবং তারা ক্ষমতায় আসলে নাকি এই দাবি পূরণ করা হবে, তাদেরকে জাতীয়করণ করা হবে বলেও বিএনপি থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া এনসিপি আরও বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারাও এসে বিভিন্ন সময়ে এসে তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে যাচ্ছেন। সেই শুরু থেকেই প্রথম দিন যেদিন তারা বসছিলেন সেদিন থেকে আসলে তারা বিভিন্ন সময় এসছেন। আজকে আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। এখানে আন্দোলনরত শিক্ষক যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। কথা বলে আসলে জানতে চাই যে তারা এখানে কতদিন এবং কি জন্য অবস্থান করছেন, কতদিন ধরে অবস্থান করছেন এবং কি জন্য? 9 দিন ধরে, এখানে দীর্ঘ 9 দিন ধরে 12 তারিখ থেকে 12 অক্টোবর থেকে আমরা এখানে অবস্থান ধর্মঘট করতেছি। আমরা অত্যন্ত নির্যাতিত এবং নিষ্পেষিত, এবং এখানে আমরা অবর্ণনীয় কষ্ট করতেছি, যাকে ইংরেজিতে বলে আনটোল্ড সাফারিংস। উই আর ডুইং হিয়ার আনটোল্ড সাফারিংস অ্যান্ড উই ওয়ান্ট আমাদের দাবি 20% বাড়ি ভাড়া আর 75% উৎসব ভাতা আর মেডিকেল ভাতা 1500 টাকা। সরকারি নিয়মে আমরা বাড়ি ভাড়া চাচ্ছিলাম, কিন্তু আমাদের 20% দিলে আমরা আপাতত এখন খুশি থাকবো। সেজন্য আমরা লাগাতার এই অবস্থান ধর্মঘট করে যাচ্ছি। সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, জন্য আমরা আমাদের বাড়ি ভাড়াটা 20% দেই এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা আমরা দাবি করে আসছি। সোনিয়া, আপনি যেমনটি শুনতে পাচ্ছিলেন, শিক্ষকরাই বলছিলেন যে তাদের আসলে দাবিগুলো কি। তারা আমরা যখন তাদের সাথে কথা বলছিলাম তখন তারা বলেছিলেন যে তারা যেই বেতন পান এবং যেই ভাতা পান সেটি দিয়ে তাদের জীবন ধারণ সম্ভব নয়। এই জন্যই তারা তাদের এই দাবি নিয়ে সারা বাংলাদেশ থেকে এই শহীদ মিনারে এসে সমবেত হয়েছেন, এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন বলেও জানিয়েছেন তারা। সোনিয়া, এই ছিল আমাদের শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টার দিকে আগারগাঁওয়ে কমিশন ভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। আসন্ন নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রাধান্য পাচ্ছে বৈঠকে।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম আর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, বৈঠকটি কোন পর্যায়ে আছে এই মুহূর্তে? সেখানে কি বিষয় প্রাধান্য পাচ্ছে? আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সোনিয়া, আজকে যে বৈঠকটি হচ্ছে এটি আসলে এমন সময় এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকটি হচ্ছে যখন আসলে বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খল ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বিভিন্ন আন্দোলন চলছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এইরকম একটি সময়ে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছেন। এবং আপনাকে এটাও জানিয়ে রাখি যে কিছুদিন আগে কিন্তু আরপিও সংশোধনের যে খসড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেই খসড়াতেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংজ্ঞা, সেখানে সেনাবাহিনীকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং আজকে সেনা প্রধান থেকে শুরু করে তিন বাহিনী যে প্রধানরা রয়েছেন তারা যেমন এই বৈঠকে অংশগ্রহণ করেছেন, এছাড়াও আনসার, ভিডিপি থেকে শুরু করে কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যারা প্রধান রয়েছেন, আসলে সংস্থাগুলোর প্রধান যারা রয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধানরা রয়েছেন, তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। এবং এই বৈঠকে আসলে অবশ্যই যেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে আসলে মূলত আলোচনা হচ্ছে। এছাড়া আমরা যে বিষয়টি আসলে জানতে পেরেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা এআই এর যে আধিপত্য, তার যে অপব্যবহার, এটি রোধে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে তাদের পদক্ষেপ কিংবা তাদের ভূমিকাগুলো রাখবে সে বিষয়ে কিন্তু সেখানে খুবই গুরুত্ব পাচ্ছে। এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং কি পরিমাণ সেনা সদস্য, কোস্ট বাহিনীর যে সদস্যরা রয়েছেন কিংবা আনসার, ভিডিপি মোতায়েনের বিষয়ে পুলিশ বাহিনীর দায়িত্বটা কীরকম হবে সে বিষয়েও আসলে এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এবং এই যে বৈঠকটি চলছে সেই বৈঠকটিকে এখন প্রায় শেষ অংশেই রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হবে এবং তিন বাহিনীর পক্ষ থেকে হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি তারা হয়তো কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করবেন না। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিশনের যিনি মুখপাত্র, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, উনি আমাদের সঙ্গে কথা বলবেন বলে আমরা আশা করছি এবং আমাদেরকে এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি। এছাড়া আইজিপি মহোদয়, পুলিশের যিনি আইজিপি রয়েছেন, তিনিও আমাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। তবে বাকি তথ্যগুলো আসলে পরিপূর্ণ তথ্য জানতে হলে আপনাকে আমি আরেকটু পরে দিতে পারবো যখন আমাদের কাছে আরও পরিপূর্ণ তথ্যগুলো আসবে। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের পক্ষে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর আগে টানা 5ম দিনে এসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশন থেকে 54 জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 13 দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন সহ ট্রাইব্যুনালের এই মুহূর্তে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন। শুরুতেই বলছিলেন যে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, তার সরকার আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার একটি যুক্তি খণ্ডন চলছে। অর্থাৎ আজকে 6ষ্ঠ দিনের মতো মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তি খণ্ডন চলছে। এর আগে গত 5ম দিন অর্থাৎ বিগত 5 দিন রাষ্ট্রপক্ষের যিনি অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপক্ষের যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনি তার সপক্ষে বেশ কিছু যুক্তি উপস্থাপন করেছেন। অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে যে গুম, খুন, হত্যা হয়েছে, জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশেই যে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করা হয়েছে, সেই পুরো প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন। বিভিন্ন ভিডিও
ফুটেজ তিনি দেখিয়েছেন। তবে আজকে 6ষ্ঠ দিনেই কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি তার যুক্তি খণ্ডন করছেন। আজ বেলা 11:30টায় ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন এই যুক্তি খণ্ডন শুরু হয়েছে, যেখানে আমরা দেখেছি শুরুতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী বিগত 5 দিনের যে যুক্তি খণ্ডন কিছু বিষয় আলোকপাত করছেন, এবং এরপরেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত তিনি কিন্তু তার সাপেক্ষে যুক্তি খণ্ডন করছেন। অর্থাৎ বিগত 5 দিনে বিভিন্ন সাক্ষ্য গ্রহণ, গত 28 কর্মদিবসে যে 54 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে, সেই সাক্ষ্য গ্রহণ বিভিন্ন পয়েন্ট তিনি নোট করেছেন, যে জায়গাগুলো তার কাছে অসঙ্গতি মনে হয়েছেন সেই জায়গায় তিনি তার যুক্তি খণ্ডন চলছে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যুক্তি খণ্ডনের পরেই কিন্তু একটি চূড়ান্ত বিচারে পৌঁছাবে। অর্থাৎ আমরা ধারণা করছি যে আগামীকাল 23 অক্টোবর হয়তো এই যুক্তি খণ্ডন শেষ হতে পারে। এবং আমি ট্রাইব্যুনাল 2-এ যে বিষয়টি আজকে ছিল আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার বিষয়, সেই বিষয়ে আজকে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে 2 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ দেওয়ার কথা রয়েছে, এবং এর আগে এই মামলায় 14 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য গ্রহণ এখনও চলছে। আমার কাছে ট্রাইব্যুনাল থেকে এই ছিল সবশেষ। সোনিয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় লন্ডভন্ড হয়ে পড়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট শিডিউল। এই অবস্থায় একাধিক এয়ারলাইন্স বাড়তি ফ্লাইট পরিচালনা করে শিডিউল সমন্বয় করছে। সেসব ফ্লাইটের চার্জ মওকুফ করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এ অবস্থায় বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। অতিরিক্ত এই ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ সিরাজি নিম্মি। আমরা চলে যাচ্ছি তার কাছে। নিম্মি, আপনি তো বিমানবন্দরে আছেনই, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের নানামুখী তো প্রভাব পড়েছে, ক্ষয়ক্ষতির চিত্র সহ এই মুহূর্তে শিডিউল বিপর্যয়ের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ 8 নম্বর যে গেট রয়েছে সেইখানে, এবং এই 8 নম্বর গেটেই কিন্তু আজকে যেই মালামাল বা আমদানিকৃত পণ্য যে খালাসের বিষয়টি ছিল সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল, এবং গতকালকে কিন্তু এক দফা পণ্য খালাস করাও হয়েছে, কিন্তু সেটি আজকে কন্টিনিউ হবে কিনা বা আজকে সেটি আবার পুনরায় করা হবে কিনা সেটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়াশা ছিল। কারণ আজকে সকাল থেকে যখন এখানে আসা গেছে তখন পর্যন্ত কিন্তু এই পণ্য খালাসের যে কার্যক্রম ছিল সেটি শুরু হয়নি। তবে কিছুক্ষণ আগে এই কাস্টমসের ঢাকা কাস্টমস এজেন্সির একজন যে সদস্য তিনি আমাদের সাথে কথা বলেছেন, এবং তিনি যেটি জানিয়েছেন যে ডকুমেন্টেশনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু শেষ হয়েছে, ভেতরেই কাগজপত্রের বিষয়গুলো আসলে শেষ করা হয়েছে, এখন শুধু পণ্য খালাস শুরু হবে। তবে কতক্ষণ নাগাদ শুরু হবে সেটি আসলে নির্দিষ্ট করে উনি বলেননি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বা আজকেই শুরু হবে এমন কথা উনি বলে গেছেন, এবং নির্দিষ্ট একটি কোম্পানির পণ্য আজকে খালাস হবে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে যখন তার কাছে জানতে যাওয়া হয়েছে কোন কোম্পানির পণ্য আসলে আজকে খালাস হচ্ছে সেটি উনি নামটা কিন্তু বলতে পারেননি। তো এর আগে এই 8 নম্বর গেটে যেহেতু আমদানিকৃত পণ্য সকল পণ্য যেহেতু যেই যারা আমদানি করতেন ব্যবসায়ীরা তাদের কাছে হস্তান্তর করা হতো, কিন্তু এই আগুন লাগার কারণে কিন্তু সেই কাজে বিভিন্ন ব্যাঘাত আমরা দেখেছি। তবে আজকে সেটি হয়তো কিছুটা হলেও নিরূপণ হবে, এবং রিসেন্ট বা সাম্প্রতিক যে পণ্যগুলো এসেছে সেগুলো এই গেট থেকেই খালাস করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরবো আপনার কাছে। নিমি, আপনাকে ধন্যবাদ।
রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানায় ও কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ১৬ মরদেহ মর্গে থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। রূপনগর থানার পরিদর্শক মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, নিহত ১৬ জনের ডিএনএ নমুনা স্বজনদের সাথে মিলিয়ে যাওয়ায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে নিহত প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য ২৫,০০০ টাকা করে অনুদান দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এর ৪৯তম বিসিএস এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিএসসি। এতে মোট ১,২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আগামী এক সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে জানায় পিএসসি। মোট ১,৭৬,৬৭০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিষয়ে বিসিএস মাধ্যমের সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ৫ই আগস্টের জয়পুরহাট সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে লুট হয়ে যাওয়া ১১১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১২,০০০ গোলাবারুদ পুড়ে যায় মামলার আলামত ও নথিপত্র। লুট হওয়া অস্ত্রের ৯৭টির মধ্যেই উদ্ধার হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাকি অস্ত্রসহ মামলার আলামত নথি উদ্ধার করতে না পারলে ভয়ঙ্কর অপরাধীরা পার পেয়ে যাবে। অন্যদিকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আশঙ্কা সৃষ্টি হবে। জয়পুরহাট থেকে মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। গেল বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর জয়পুরহাট সদর থানা ও সার্কেল অফিসে হামলা, ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়ে যায় ১১১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১২,০০০ গোলাবারুদ। এর মধ্যে এখনো উদ্ধার হয়নি ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪,৫০০ গুলি। এইসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা। দেশের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সেই অনুকূল পরিবেশটা এখন দেখতে পাচ্ছি না। অস্ত্র উদ্ধার না হয় তাহলে সাধারণ মানুষ একটি শঙ্কার মধ্যে রয়েছেন। এখনো ১৪র অধিক অস্ত্র বাহিরে পরিত্যক্ত অবস্থায় বাহিরে আছে। এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া অত্যন্ত জরুরি। এই অস্ত্র বাহিরে রেখে নির্বাচনকে আসলে একটি আশঙ্কার মধ্যে থাকে। আমরা চাই এই অস্ত্র উদ্ধার রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যেভাবে হোক উদ্ধার করে আমাদেরকে সংখ্যামুক্ত করবে। আইনজীবীরা বলছেন, থানায় আলামত ও নথিপত্র পুড়ে যাওয়ায় মামলার সাক্ষ্য দুর্বল হবে। এতে ভয়ঙ্কর অপরাধীরাও পার পেয়ে যেতে পারে। লুটপাটের কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো অনেক অস্ত্র বাইরে রয়েছে। এই অস্ত্রগুলো যদি বাইরে থাকে জয়পুরহাটের জন্য নিরাপত্তার একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। পুলিশও দুশ্চিন্তায় আছে পুড়ে যাওয়া আলামত ও নথি নিয়ে। অস্ত্র উদ্ধার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশ সুপার। আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে যাচ্ছি। ক্রেডিবল ইনফরমেশন পেলে আমরা এই অস্ত্র উদ্ধার করব ইনশাল্লাহ। আর আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে স্থানীয় জনগণের কাছে আহ্বান করছি, কোনো ইনফরমেশন থাকলে আমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং যারা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। ৫ই আগস্ট লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন। এই সব অস্ত্র দ্রুত উদ্ধার হবে, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাড়ি ভাড়া ভাতার সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সশস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এসি। আলোচ্য সূচিতে অবাধ শান্তিপূর্ণ ভোট আয়োজন। শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে ট্রাইব্যুনালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ত্রয়োদশ দিনে সাক্ষ্য গ্রহণ। এবং কার্গো ভিলেজের আগুনে লঞ্চভঞ্জ শাহজালালের ফ্লাইট শিডিউল। বাড়তি ফ্লাইটের চার্জ মকুব। রূপনগর অগ্নিকাণ্ডের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।